স্বাগত বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি গোলাপ ফুটিয়া এবং সাথে আছি আমি মাহমুদা মমিতা। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। চুয়াডাঙ্গার সোনালী ব্যাংকে দিনে দুপুরে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে ৮.৫ লাখ টাকা লুট। ময়মনসিংহ শহরে কবর থেকে চুরি করা মানুষের ১২টি খুলি এবং ২ বস্তা হাড় উদ্ধার, আটক ১। এবং মাদকাসক্তি নিরাময় কেন্দ্র চলছে নিয়ন্ত্রণহীন, ভর্তি নিচ্ছে মানসিক রোগের চিকিৎসা নামে নির্যাতন সহ নানা অভিযোগ। শিরোনাম, এবারে জানিয়ে দিচ্ছি পুরো খবর। চুয়াডাঙ্গার জীবননগরে সোনালী ব্যাংকের উথলি শাখায় দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার ব্যাংক কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ৮.৫ লাখ টাকা লুট করে পালিয়ে যায় ডাকাতরা। পুলিশ জানিয়েছে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বেলা ১:৩০টার দিকে জীবননগরের সোনালী ব্যাংকের উথলি শাখায় আসেন তিনজনই ছিল হেলমেট পরা। দরজার কাছে আসতে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাংকের দারোয়ানকে। এরপর ব্যাংকে ঢুকে ক্যাশ কাউন্টার থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। ব্যাংক কর্মকর্তারা জানান, অস্ত্রের মুখে নিরাপত্তারক্ষী ও কর্মচারীদের জিম্মি করে ৮.৫ লাখ টাকা লুট করা হয়। এর আগে কেড়ে নেওয়া হয় ব্যাংকের কর্মচারী ও গ্রাহকদের মোবাইল ফোন। আমাদের সবাই এক জায়গায় গার্ডকে একজন ধরে আছে অস্ত্র, আর দুজন আছে তাদের কাছে পিস্তল আছে, ছোড়া আছে। ওরা ধরে নিয়ে সব ক্যাশিয়ার দিয়ে এক জায়গায় নিয়ে ওকে নিজেই বলে যে বসলাম আমরা, বসে ক্যাশিয়ারের মাথায় একজন অস্ত্র ধরে বলে যে টাকা ক্যাশিয়ার যাকে কাউন্টারে সব। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একাধিক দল, বিজিবি ও সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ সুপার জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। রাস্তার মোড়ে মোড়ে অলিতে গলিতে যেদিক দিয়ে মোটরসাইকেল চলতে পারে এমন সব জায়গাতে আমরা চেকপোস্ট বসিয়েছি। যারা এসেছিল তাদের সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। আশা করি আমরা অল্প কিছু সময়ের মধ্যে আপনাকে একটা ফিডব্যাক দিতে পারবো। ঘটনাটা ঘটিয়েছে অবশ্যই ন্যাক্কারজনক। যারাই ঘটিয়ে থাকুক না কেন, আমার মনে হয় এই ডিজিটাল যুগে তাদেরকে খুঁজে বের করা খুব বেশি কঠিন হবে না। আশা করছি খুব দ্রুতই যেই অপরাধী হোক না কেন, অপরাধী ধরা পড়বেই। সোনালী ব্যাংকের উথলি শাখায় কোনো সিসি ক্যামেরা নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক জাকির খান। জাকির খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি আসলে জানতে চাই যে সোনালী ব্যাংক একটি সরকারি ব্যাংক এবং প্রকাশ্যে এইভাবে একেবারে ডাকাতির ঘটনা, যেটি আসলে এখন সচরাচর দেখা যায় না, এটি একেবারে প্রকাশ্যে এই ধরনের ঘটনাটা কীভাবে ঘটলো এবং আপনাদের সিকিউরিটি কী ছিল? আমরা জানি যে আপনাদের সিসিটিভি নেই। জনাব জাকির হোসেন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা সংযুক্ত স্থাপন করতে পারিনি, পরবর্তীতে স্থাপন করতে পারলে আমরা আবারও তার কাছে যাবো এই বিষয়ে বিস্তারিত জানবার জন্য। চলে যাচ্ছি পরের খবরে। 223 কোটি টাকা সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় পাচারের অভিযোগে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুদক। এখন সেটি আদালতে দাখিল করা হবে। রোববার কমিশনের এক অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2019 সালের 12 নভেম্বর 2,94 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। তবে দুদকের তদন্তে বেরিয়ে আসে 219 কোটি টাকা বিদেশে পাচারের প্রমাণ। পাওয়া গেছে প্রায় 4 কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য। মামলায় তদন্ত কর্মকর্তা 222 কোটি টাকা জ্ঞাত বহির্ভূত সম্পদের সন্ধান পায়। এছাড়া ইসমাইল হোসেন সম্রাট 219 কোটি 48 লক্ষ টাকা সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় পাচারের মাধ্যমে অর্থ গোপন করেছেন। সম্রাট তার অবৈধ সম্পদ রূপান্তর করে বিদেশে পাচার করেছে বলেও জানিয়েছে দুদক, যার বড় একটি অংশ ক্যাসিনোতে খাটানো হয়েছে, আর একটি অংশ উড়ানো হয়েছে জুয়া খেলায়। তদন্ত কর্মকর্তা এই অপরাধের জন্য চার্জশিট দাখিলের সুপারিশ করে কমিশনে প্রেরণ করেছে। কমিশন কর্তৃক তদন্ত কর্মকর্তার সুপারিশ অনুমোদন করা হয়েছে।
গত বছর ৬ অক্টোবর কুমিল্লা থেকে সম্রাট ও তার কোষাধ্যক্ষ হিসেবে পরিচিত আরমানকে গ্রেপ্তার করে পুলিশ। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমরা একটু আগে আপনাদের জানাচ্ছিলাম যে চুয়াডাঙ্গার জীবননগরের সোনালী ব্যাংকের উথুলি শাখায় দিনে দুপুরে ডাকাতি হয়েছে। এই বিষয়ে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক জাকির খান, তাকে আমরা আবারও পেয়েছি। একটু জানতে চাই জাকির খান, আপনার কাছে যে দিনে দুপুরে প্রকাশ্যে এত বড় ঘটনাটি কিভাবে ঘটলো আসলে? এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যে দিনে দুপুরে এইভাবে ডাকাতি হওয়া সাধারণত ব্যাংকগুলোতে দেখা যায় না। তো এটি একটি আমরা পূর্বে বলেছি যেটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। তো আনুমানিক বেলা 1টা থেকে 1টার মধ্যে এই ঘটনাটি ঘটে, দুর্ঘটনাটি। আপনি কি মনে করছেন যে এটা একেবারে অনাকাঙ্ক্ষিত বা হঠাৎ করেই হয়েছে, নাকি এটা পূর্ব পরিকল্পিতভাবে এটি করা হয়েছে? কারণ আমরা শুনছিলাম প্রতিবেদনে যে হেলমেট পরে তারা আপনার অস্ত্রের মুখে জিম্মি করে আপনাদেরকে এই টাকাগুলো ছিনিয়ে নিয়েছে। এটি আসলে আর সচরাচর আমরা কিন্তু এখন দেখি না। এটি আসলে ব্যাংকগুলোর জন্য নতুন করে হুমকির জায়গা তৈরি করছে কিনা? সেরকমের না, বিষয়টি হলো এরকমের যে যারা এই কাজ করে থাকে তাদের তো একটা পরিকল্পনা থাকে এবং পরিকল্পনাটা গোপনীয় ভাবেই তার পরিকল্পনা করে থাকে। যেটা যেখানে আসবেন তাদের তো নিশ্চয়ই তারা জানেন না। তো এই পরিকল্পনার মাধ্যমেই তারা এই ডাকাতিটা করেছে। কারণ আপনাদের যে নিরাপত্তা ব্যবস্থা ব্যাংকের এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবার জন্য সেটা কি পর্যাপ্ত ছিল কিনা? কারণ আমরা যতটুকু জানি যে আপনাদের ব্যাংকে সিসিটিভি নেই। না, সিসিটিভি নেই সেটা আংশিক সত্য, পূর্ণাঙ্গ সত্য নয়। আমাদের তো বিশাল একটি সবচেয়ে লার্জেস্ট ব্যাংক সোনালী ব্যাংক এবং আমাদের 1222টি শাখা বিস্তৃত সারা বাংলাদেশে। তো সেখানে সিকিউরিটি ব্যবস্থা তো আমাদের আছে, সিকিউরিটি ব্যবস্থা নেই সে কথা বলা যাবে না। আর সিসিটিভি ক্যামেরার কথা বললেন, এটা আমাদের রিমোট এরিয়া যে ব্রাঞ্চগুলো আছে এখনো ওই জায়গাটা অ্যাড্রেস করা হচ্ছে। আমাদের আইটি ডিভিশন এটা প্রসেস করছে। আমরা আশা করছি আগামী বোর্ড মিটিং এ এটা উপস্থাপন হবে। যে শাখাগুলোতে নাই রিমোট এরিয়া, যেখানে সিসিটিভি ক্যামেরা পৌঁছেনি, সেগুলোর ব্যবস্থা হচ্ছে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য নিশ্চয়ই আপনারা প্রস্তুত ছিলেন না। এই ধরনের ঘটনা ভবিষ্যতে মোকাবেলায় কি কি ধরনের ব্যবস্থা আপনারা নেবেন বা নেওয়া উচিত বলে মনে করেন? আমরা সবসময় ব্যবস্থা চলমান, আমাদের সিকিউরিটি যে ডিপার্টমেন্ট আছে এখান থেকে প্রায় সময় সার্কুলার হয়ে থাকে। আমরা সবসময় সজাগ যে সিকিউরিটির দিক থেকে কিভাবে ব্রাঞ্চগুলোকে নিরাপদে রাখা যায় এবং জনগণের টাকা যে ভল্টে থাকে সেটা কিভাবে নিরাপদ থাকবে সে ব্যবস্থা সবসময় করা হয়। আমরা সার্কুলারের মাধ্যমে কাছে ভালো লাগবে যে আমাদের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর পর্যন্ত এটা একটি সময় এটা মনিটরিং করেন। রোড লেভেল থেকে শাখা প্রিন্সিপাল অফিস এবং আঞ্চলিক কার্যালয় সিকিউরিটির অবস্থানটা মনিটরিং করা হয় এবং কালেকটিভ ওয়েতে জিএম অফিসের মাধ্যমে হেড অফিসের সিকিউরিটি ডিপার্টমেন্টে আসে মোবাইল ফোনের মাধ্যমে এবং আলটিমেটলি এমডি স্যারের কাছে এই মেসেজ যান এবং তিনি নিশ্চিত হন যে সব জায়গায় যে সিকিউরিটির যে অবস্থান ব্রাঞ্চ যে নিরাপদে আছে। আমরা বিশেষ করে ছুটির দিকগুলোতে আমরা সিরিয়াসলি মনিটরিং করি। বড় ছুটিতে আমরা অ্যাওয়ারনেস সৃষ্টি করি, পার্শ্ববর্তী থানাগুলোকে টহল বাড়ায় দেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করি যাতে জনগণের টাকা নিরাপদে ভল্টে থাকে। এবং আপনি জেনে থাকবেন যে ভল্ট ক্যাপাসিটি অনুযায়ী সিকিউরিটির ম্যানেজমেন্ট হয়ে থাকে। এটা বাংলাদেশ ব্যাংক সার্কুলার করেছে যে 1 কোটি টাকা যেখানে আছে সেখানে অস্ত্রধারী আনসার থাকে, আর 1 কোটির নিচে ভল্ট ক্যাপাসিটি কম, টাকার লেনদেন কম এবং ভল্ট ক্যাপাসিটি কম, সেখানে কিন্তু এই অস্ত্রধারী লোক থাকে না। এটা বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আছে, পিআরবিডি সার্কুলার সাথে বলা আছে সবকিছু। জি জাকির খান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে তথ্য দেওয়ার জন্য। অস্ত্র মামলায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম এবং তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদের জামিন আবেদন নাকচ করেছে আদালত। দুপুরে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসির আদালতে এ আদেশ দেয়। ইরফান এবং তার দেহরক্ষীর জামিন চেয়ে আদালতে আবেদন করেন তাদের আইনজীবী। অন্যদিকে
মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ৮ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত চকবাজার থানার অস্ত্র এবং মাদক মামলায় তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা হওয়ার পর ২৬ অক্টোবর গ্রেপ্তার হন ইরফান সেলিম এবং তার দেহরক্ষী। ইরফান সেলিমের দেখানো মতে সেখান থেকে এই অস্ত্র উদ্ধার করা আছে, সেইটা জব্দ তালিকা এবং এজাহারে এটা ছিল না। সেই কারণে আমরা মনে করি যে এই মামলায় সে পরিস্থিতির শিকার, এই মামলা সে জামিন পাইতে পারে। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও দুজন। দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালতে সাক্ষ্য দিয়েছেন তারা। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা জেরা করেন দুই সাক্ষী ইলেকট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র তৌহিদুল ইসলাম রাফি এবং কেবি কৌশল বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র ইয়ামিন হোসেনকে। মামলায় মোট ৬০ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আবরার ফাহাদকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ওই ঘটনায় তার বাবা বরকতুল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ২০১৯ সালের ১৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে ডিবি পুলিশ। বারোটি মানুষের খুলি এবং ২ বস্তা হাড় সহ বাপ্পি নামে একজনকে আটক করেছে পুলিশ। সকালে ময়মনসিংহের আরকে মিশন রোডে বাপ্পির বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাপ্পির নামে কবর অবমাননা এবং চুরির মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বেশ কয়েকদিন ধরে বাপ্পির উপর নজর রাখছিল পুলিশ। খবর ছিল মানুষের খুলি হাড়গোড় বাড়িতে জমা করছিল সে। নিশ্চিত হয়ে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। বাপ্পির বাসা থেকে পাওয়া যায় ১২টি খুলি ও ২ বস্তা হাড়। কোতোয়ালি থানার ওসি ফিরোজ তালুকদার অভিযোগ করেন, কবর থেকে কঙ্কাল চুরি করত বাপ্পি। বিভিন্ন উপজেলা থেকে এগুলো সংগ্রহ করা হতো। দীর্ঘদিন ধরে আমরা খোঁজ রাখতাম যে কবর থেকে এভাবে কঙ্কাল চুরি। তার ধারাবাহিকতায় গত রাত ২টার দিকে বাপ্পির হেফাজত থেকে এই কঙ্কাল, এই মাথার মানুষের অংশবিশেষ এগুলো পাওয়া গেছে। কেমিক্যাল যেগুলো পাওয়া গেছে সেগুলো দিয়ে সে মৃতদেহকে খুব তাড়াতাড়ি ডিসকম্পোস্ট করতে পারে। এসব কঙ্কাল দেশে বিক্রির পাশাপাশি ভারত ও নেপালে পাচার করা হয় বলে জানিয়েছে পুলিশ। মজুত এর আগেও করেছে, এবারও সে মজুত করেছিল। এগুলি সে দেশের বাইরেও পাঠায়। আমাদের দেশে বিভিন্ন অবৈধ ক্রয় বিক্রয় যেখানে আছে সেখানে সে সমঝোতা আছে তার। এর আগেও কঙ্কাল চুরির মামলায় জেল খেটেছে বাপ্পি। চক্রের অন্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে এই মুহূর্তে বক্তৃতা রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। তিনি আরও বলেছিলেন, এই ২৬ মার্চ ১৯৭৫ সালের সরহদ উদ্যানে অর্থাৎ আমাদের স্বাধীনতা দিবস জাতীয় দিবসে আমি কোট করছি, আঘাত করতে চাই এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে। আমি আপনাদের সমর্থন চাই। আমি জানি আপনাদের সমর্থন আছে, কিন্তু একটা কথা এই যে নতুন সিস্টেমে যেতে চাচ্ছি আমি। গ্রামে গ্রামে বহুমুখী কোঅপারেটিভ করা হবে। ভুল করবেন না, আমি আপনাদের জমি নেব না। তিনি আরও কিছু বলেছিলেন। এরপর বলেন ৫ বছরের প্ল্যান, এই বাংলাদেশে ৬৫,০০০ গ্রামে কোঅপারেটিভ হবে। প্রত্যেকটি গ্রামে গ্রামে এই কোঅপারেটিভে জমির মালিকের জমি থাকবে। যে বেকার প্রত্যেকটি মানুষ কাজ করতে পারে তাকে কোঅপারেটিভের সদস্য হতে হবে। এগুলো বহুমুখী কোঅপারেটিভ হবে। পয়সা যাবে তাদের কাছে, ফার্টিলাইজার যাবে তাদের কাছে, টেস্ট রিলিফ যাবে তাদের কাছে, ওয়ার্কস প্রোগ্রাম যাবে তাদের কাছে। ৫ বছরের প্ল্যানে প্রত্যেকটি গ্রামে ৫০০ থেকে ১০০০ ফ্যামিলি পর্যন্ত নিয়ে কম্পালসারি কোঅপারেটিভ হবে। আপনাদের জমির
ফসল আপনারা নেবেন, আপনি নেবেন, অংশ যাবে কোঅপারেটিভে, অংশ যাবে গভর্নমেন্টের হাতে, 3 গুণ ফসল হবে। তিনি সেখানে আরও বলেছিলেন যে জাপানে যদি এত ফসল হয় তা আমাদের দেশে কেন হবে না। কাজেই আমরা এখন কৃষি যান্ত্রিকীকরণ করছি, কিন্তু তিনি তখন সেই যান্ত্রিকীকরণ করার কথা জাতির পিতাই কিন্তু চিন্তা করেছেন এবং বলেছেন এই কোঅপারেটিভের মাধ্যমে জমি চাষ হবে, 3 গুণ ফসল হবে এবং ফসল যে সমস্ত মালিক, অনুপস্থিত মালিকরাও যেমন তার ভাগ পাবে, যে শ্রম দেবে তারাও ভাগ পাবে, কোঅপারেটিভে থাকবে, বাজারজাত হবে, সেই ব্যবস্থাটা তিনি করতে চেয়েছিলেন। অর্থাৎ আধুনিকীকরণ করে কৃষি উৎপাদন বাড়িয়ে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে চেয়েছিলেন। তিনি আরও বলেছেন শ্রমিকদের উদ্দেশ্যে কোড, আজকে একটা কথা বলি, শ্রমিক ভাইয়েরা আপনাদের কষ্ট আছে, এত কষ্ট আমি জানি, তা আমি ভুলতে পারছি না। বিশেষ করে ফিক্সড ইনকাম গ্রুপের কষ্টের সীমা নাই। প্রোডাকশন বাড়াতে পারলেই তারপর আপনাদের উন্নতি হবে, আনকোড। তিনি কি করতে চেয়েছিলেন, কি সিস্টেমটা করতে চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন, আমি তার বক্তৃতা থেকেই আপনাদেরকে জানাচ্ছি, কোড, থানায় থানায় একটি করে কাউন্সিল হবে। এই কাউন্সিলে রাজনৈতিক কর্মী, সরকারি কর্মচারী যেই হয় একজন তার চেয়ারম্যান হবেন। এই থানা কাউন্সিলে থাকবে বিভিন্ন ডিপার্টমেন্টের সরকারি কর্মচারী, তার মধ্যে আমাদের কৃষক, শ্রমিক, আওয়ামী লীগের প্রতিনিধি থাকবে, যুবক প্রতিনিধি থাকবে, কৃষক প্রতিনিধি থাকবে, তারাই থানাকে চালাবে। আর সমস্ত মহকুমাগুলি জেলা হয়ে যাবে। সেই মহকুমায় একটি করে অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল হবে, তার চেয়ারম্যান থাকবে, সব কর্মচারী একসাথে তার মধ্যে থাকবে, তারা সরকার চালাবেন। এইভাবে আমি একটা সিস্টেমের চিন্তা করছি। অর্থাৎ এমন একটা সিস্টেম তিনি করতে চেয়েছিলেন যা সরাসরি মানুষ তার সঙ্গে সম্পৃক্ত থাকবে এবং দেশের উন্নতি হবে, সেটাই তিনি করতে চেয়েছিলেন। এবং তিনি কৃষক শ্রমিক আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কমিটির প্রথম সভা বঙ্গভবনে হয়েছিল, সেখানে তিনি আরও বলেছিলেন, আমি কোট করি, শাসন ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করা হবে, জেলা গভর্নরের কাছে যাবে আমার টেস্ট রিলিফ, লোন, বিল, সেচ প্রকল্প টাকা, কেন্দ্র প্রশাসনের ডাইরেক্ট কন্ট্রোলে অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করবে। অর্থাৎ যে সিস্টেমটা আমাদের দেশে ছিল, একটা তো ব্রিটিশ আমলের তৈরি, তারপর হলো আইয়ুব খানের তৈরি। কাজে এই অবস্থার তিনি পরিবর্তন করতে চেয়েছিলেন। অর্থাৎ পিপুলস পাওয়ার, জনগণের ক্ষমতা, সেই জনগণের ক্ষমতা জনগণের হাতে তিনি দিতে চেয়েছিলেন। সেই জন্য তিনি বলেছিলেন সেই সভায়, কোড, ব্রিটিশ আমলে সেই ঘুণে ধরা। জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলে যাচ্ছি পরের খবরে। আওয়ামী লীগ ক্ষমতায় না এলে সমুদ্র সীমায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা হতো না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭৫ পরবর্তী সরকার দখল করে ক্ষমতায় এসেছিল বলেই জনগণের জন্য কাজ করেনি বলেও আক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী। কোস্টগার্ডের কাছে জাহাজ হস্তান্তর অনুষ্ঠানের প্রধানমন্ত্রী বলেছেন, সমুদ্র সম্পদকে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে হবে। বাংলাদেশ কোস্টগার্ডে যুক্ত হলো আরও ৯টি জাহাজ ও একটি ঘাঁটি, ২টি অফশোর, ৫টি ইনশোর টহল জাহাজ এবং ২টি দ্রুতগতির টহল বোট পাহারা দেবে দেশের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত। চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ড বার্থে বিসিজি বেস বোলার কমিশনিং অনুষ্ঠানে এসব আধুনিক জলযানের যাত্রা শুরু হয়। সকালে অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জাহাজ ও ঘাঁটির নামফলক উন্মোচন করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সমুদ্র ও স্থলসীমানা জটিলতা নিরসনে ৭৫ পরবর্তী সরকারের কোনো ভূমিকা ছিল না। ৭৫ সালের জাতির পিতাকে হত্যার পর থেকে যারা ক্ষমতা এসেছিল, প্রকৃতপক্ষে তাদের জনগণের ভোটে নির্বাচিত না বা জনগণের মধ্য থেকে ক্ষমতায় আসেনি। ক্ষমতাটা তারা দখল করেছিল অবৈধভাবে, সংবিধান লঙ্ঘন করে, যার ফলে আমরা দেখি যে এই সমস্ত যে সুযোগগুলি, সেই সুযোগগুলির দিকে তারা তাকায়নি বা এই সমস্ত অধিকারগুলির কথা তারা বলেনি।
সমুদ্র সম্পদকে অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি উপকূল নিরাপদ রাখতে দায়িত্ব পালনে সততা বজায় রাখার নির্দেশ দেন। ব্লু ইকোনমি ও গভীর সমুদ্রের নিরাপত্তা প্রদানের জন্য এ বাহিনীর রূপকল্প 2030 এবং 2041 অনুযায়ী বর্তমান জনবল 4,781 জন থেকে বাড়িয়ে 15,000 করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কারণ যত বেশি জাহাজ কিনি, যত বেশি আমরা করি, আমাদের লোকবলও প্রয়োজন হবে। তার জন্য যথেষ্ট ট্রেনিং দিয়ে আমাদের লোক নিতে হবে, তাতে আমাদের কর্মসংস্থানও বাড়বে, আমাদের যুবশ্রেণী কাজ পাবে। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেন প্রধানমন্ত্রী। ওমনাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে বাসে আগুন দেওয়ার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ইশরাক হোসেন, সুলতান সালাউদ্দিন টুকু, এস.এম. জাহাঙ্গীর সহ 150 জন আগাম জামিন আবেদন করেছেন। বুধবার হাইকোর্টে আবেদনের শুনানি হতে পারে বলে জানিয়েছেন তাদের আইনজীবী। ঢাকা 18 আসনের উপনির্বাচনের দিন রাজধানীর বিভিন্ন স্থানে 11টি বাস পুড়িয়ে দেওয়া হয়। ওই দিনই 37 জনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় পল্টন, শাহবাগ, রমনা, খিলক্ষেত, বাড্ডা থানায় 13টি মামলা হয়। এতে আসামি করা হয় বিএনপির নেতাকর্মীদের। প্রত্যেকটা মামলায় অত্যন্ত ষড়যন্ত্রমূলক, সাজানো এবং শুধু মিথ্যা না, এটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিএনপির নেতাকর্মীদেরকে মাঠ থেকে, রাজনীতির মঞ্চ থেকে দূরে রাখার জন্য একটা অপপ্রয়াস। আশা করছি ইনশাল্লাহ আগামী বুধবারে মামলাগুলোর শুনানো হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশ একাংশের আমির নির্বাচিত হয়েছেন হেফাজতের মহাসচিব এবং হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী। মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকার জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসার প্রিন্সিপাল এবং হেফাজতের ঢাকা মহানগর শাখার আমির নূর হুসাইন কাশেমি। রোববার দুপুর 2টার দিকে সম্মেলন শেষে এই ঘোষণা দিয়েছেন বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। একই সাথে হেফাজতের 151 জনের কেন্দ্রীয় কমিটির 122 জনের নাম ঘোষণা করা হয়েছে। বাকি পদে উপযুক্তদের দায়িত্ব দেওয়া হবে বলে সম্মেলনে ঘোষণা দেওয়া হয়। এর আগে সকাল 10টায় চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় শুরু হয় হেফাজতে ইসলাম একাংশের প্রথম সম্মেলন। সারা দেশ থেকে 4 শতাধিক নেতা সম্মেলনে অংশ নেন। সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজতের সিনিয়র নায়েবে আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। সম্মেলনকে ঘিরে হাটহাজারীতে সতর্ক অবস্থায় ছিল আইন শৃঙ্খলা বাহিনী। হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা শফির মৃত্যুর 59 দিন পর এই সম্মেলন অনুষ্ঠিত হলো। দেশে লাগামহীনভাবে চলছে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। লাইসেন্সবিহীন এমন প্রতিষ্ঠান আছে অন্তত 1000। মাদকাসক্তি নিরাময় কেন্দ্র নাম দিলেও ভর্তি নিচ্ছে মানসিক রোগী। এদের বিরুদ্ধে আছে রোগীদের ঘুমের ওষুধ খাইয়ে আটকে রাখা, শেকলে বেঁধে লাঠি পেটা থেকে শুরু করে হত্যার অভিযোগ পর্যন্ত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে চিরুনি অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে। উলঙ্গ করে, বিবস্ত্র করে, ফিলারের সাথে বেঁধে সালাউদ্দিন ভাই যে মানিক ভাইয়ের বন্ধু বা বিবস্ত্র করে আমাকে ওখানে পিটিয়েছে। প্রায় 1.5 মাস পর্যন্ত টর্চারিং করছে। এ অভিযোগ একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের বিরুদ্ধে। খোঁজ নিয়ে জানা গেল লাইসেন্স ছাড়াই চলছে অসংখ্য নিরাময় কেন্দ্র। আর এর প্রমাণ মিলল মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ে গিয়ে। সেখানে দোতলা ভবনের নিচতলার 2 কক্ষে চলছে নতুন স্বপ্ন নামের এ প্রতিষ্ঠান। সাইনবোর্ড না থাকায় দেখে বোঝার কোনো উপায় নেই। এটা তো প্রসেসিং এর ব্যাপার, আপনারা তো সরাসরি লাইসেন্স দিবেন না। এই হিসাবে আমরা প্রাথমিকভাবে এক এক করে সবকিছু গোছাই দিচ্ছি, আমরা মাত্র চালু করলাম। মধ্যকনিপাড়ার আরাধনাকে নানা অব্যবস্থাপনার কারণে 2017 সালে বন্ধ করে দিয়েছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এখন নতুন করে অনুমতি না নিয়েই চলছে রোগী ভর্তি। মালিক ফোনে জানালেন অনুমতি চেয়ে আবেদন করেছেন তিনি। আমার এটা দরখাস্ত দেওয়া আছে, এখানে আমার এটা ছুটি নেই, আমার মিটিংয়ের খরচ ছিল, এটা ই করার জন্য ওনাকে মিটিং করার জন্য আমাকে ঠিক করতে পরামর্শ দরখাস্ত দিয়েছি। হাজারীবাগের নিউ তরঙ্গের আছে শুধু ট্রেড লাইসেন্স। 3 কক্ষের একটি ফ্ল্যাটে 2 রুমের সজ্জা আছে 10টি, আর রোগী 30 জন। নার্স, ডাক্তার কিছুই নেই। আমার ট্রেড লাইসেন্স কমপ্লিট, এখন আমার ফায়ার লাইসেন্সের জন্য আবেদন করতে সরকারি অফিসের অবস্থা বুঝেন। ফায়ার লাইসেন্সের জন্য আবেদন করছে আজকে প্রায় 1.5 মাসের উপরে, আমি ফায়ার লাইসেন্স পাচ্ছি না। লাইসেন্সবিহীন এসব প্রতিষ্ঠানে নিরাময় কেন্দ্রের শর্ত মানার কোনো নজির নেই। আছে জোর করে আটকে রেখে মারধরের নানা অভিযোগ।
আমাদের হাত বাইদা মারতো, দড়ি গিয়া গামছা দিয়া বান্ধিয়া ফালাই দিত, এসব মারধর করতো। সারা দেশে এমন নিরাময় কেন্দ্র হাজার খানেক। কোনোটির শুধু ট্রেড লাইসেন্স আছে, কোনোটির আবার অধিদপ্তরের লাইসেন্সের আবেদন করেই শুরু করে দিয়েছে কার্যক্রম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে অবৈধ নিরাময় কেন্দ্রগুলো চিরুনি অভিযানের মাধ্যমে বন্ধ করে দেয়া হচ্ছে। আমাদেরকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছেন প্রায় 7 জন অফিসারকে, এবং তারা সবগুলোতেই যাচ্ছেন। যেসব প্রতিষ্ঠানের আপনার হচ্ছে আমাদের লাইসেন্স নেই তাদের অবশ্যই আমরা বন্ধ করে দিচ্ছি এখনই, ঠিক আছে? আমাদের লাইসেন্স ছাড়া কোনো প্রতিষ্ঠানে চালাতে পারবে না। শুধু অবৈধ নিরাময় কেন্দ্র নয়, অভিযোগের শেষ নেই বৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধেও। অনিয়ম বন্ধে এসব প্রতিষ্ঠানেও অভিযানে রয়েছে ডিএনসি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় আক্রান্ত জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমিটে মঙ্গলবার নেপালের বিপক্ষে শেষ ম্যাচে ডাগ আউটে তার না থাকা অনেকটাই নিশ্চিত। তাকে টিম হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে। রোববারই আবারও পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে জেমির, জানিয়েছেন ম্যানেজার আমির খান। এদিকে কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের আগেই জেমিকে পাওয়া যাবে আশাবাদী বাফুফে। 29 অক্টোবর লন্ডন থেকে নেগেটিভ সার্টিফিকেট নিয়েই ঢাকা আসেন জেমি। ম্যাচের আগ পর্যন্ত আরও 2 দফা পরীক্ষায় ছিলেন করোনা মুক্ত, কিন্তু শনিবারের টেস্টে ইংলিশ কোচের শরীরে সংক্রমণ ধরা পড়ে। জ্বর ছাড়া আর কোনো উপসর্গ না থাকায় রোববারই আবারও টেস্ট করিয়েছেন জেমি। আমরা এখনও বিশ্বাস করতে পারতেছি না যে জেমির করোনা পজিটিভ হয়েছে। আমরা মনে করতেছি যে নিশ্চয়ই আরেকবার টেস্ট করলে হয়তো সেটা নেগেটিভই আসবে, কারণ অলরেডি সে 4 বার অলরেডি তার হয়েছে টেস্ট করা, প্রতিটার মধ্যে নেগেটিভ ছিল। আপাতত টিম হোটেলে আইসোলেশনে বাংলাদেশ হেড কোচ। 4 ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য 19 নভেম্বর দেশ ছাড়ার কথা দলের। সেই বহরে জেমির না থাকার সম্ভাবনাই বেশি। আমরা আশা করছি জেমিকে নিয়ে আমরা কাতারের ম্যাচটাতে অংশগ্রহণ করব, এবং উই উইশ অল দ্য ভেরি বেস্ট টু জেমি, যে সে আশা করি খুব শীঘ্রই রেজাল্টটা হয়েছে কোভিড-19 যে টেস্ট, সেই টেস্টে সে নেগেটিভ হবে। শুরু থেকে স্বাস্থ্যবিধি মেনেই চলেছে জাতীয় দলের অনুশীলন, তবে হোটেল থেকে মাঠের যাতায়াতে জৈব সুরক্ষা নিশ্চিত করা যায়নি অনেক ক্ষেত্রেই। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হেড কোচ করোনা আক্রান্ত হলেও অনুশীলন থেমে নেই জামালদের। সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিন্সের অধীনে নেপালের বিপক্ষে শেষ ম্যাচের প্রস্তুতি সেরেছে জাতীয় ফুটবল দল। প্রথম ম্যাচে পাওয়া জয়ের আত্মবিশ্বাস নিয়েই ট্রফি নিশ্চিত করতে মুখিয়ে বেঙ্গল টাইগার্স। ফিনিশিংয়ের দুর্বলতা ধীরে ধীরে কাটিয়ে উঠছে দাবি সাদ এবং সুফিলের। হঠাৎই এলো দুঃসংবাদ। কোচ জেমিডের করোনা আক্রান্তের খবরের পর সকালের অনুশীলন পিছিয়ে নেওয়া হয় দুপুরে। সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের নেতৃত্বেই ঘণ্টা 2 অনুশীলন জামালদের। দুঃসংবাদ আছে আরও একটা। গোলকিপার শহীদুল আলম সোহেল পড়েছেন ইনজুরিতে। শেষ ম্যাচের স্কোয়াডে তার পরিবর্তে ঢুকছেন আশরাফুল রানা, যদিও প্রথম ম্যাচের একাদশে ছিলেন গোলকিপার জিকো। এত সব দুঃসংবাদ ফুটবলারদের আত্মবিশ্বাসে চির ধরাতে পারেনি। প্রথম ম্যাচে পাওয়া দাপুটে জয় রেশ নিয়েই নামতে চায় বেঙ্গল টাইগার্স। এটা প্রভাব করবে না, আশা করি সবাই মেন্টালি অনেক স্ট্রং। আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ আজকে বলে দিয়েছে সব বিষয়, তো আশা করি কোচ আবার ফিরে আসবে খুব তাড়াতাড়ি আমাদের মাঝে। তো আমরা সবাই মেন্টালি অনেক স্ট্রং আছি, আশা করি নেক্সট ম্যাচে এটা প্রবলেম হবে না। ফিনিশিং দুর্বলতা নিয়ে আলোচনা হয়েছে অনেক, অনুশীলনে এ নিয়ে আলাদা কাজও হয়েছে। প্রথম ম্যাচের 2 গোল বলে দিচ্ছে সমস্যা কাটিয়ে উঠছেন ফরওয়ার্ডরা। কাউন্টার অ্যাটাকে দুরন্ত গতিতে ছুটে গোল আদায়ও সম্ভব হচ্ছে। ভুটানে যে গোলটা করছিলাম সেটার পরে আমি এখানে বর্তমানে এটা আমি সেরা গোল মনে করব, কারণ সেখানে স্পিড আমি সব কিছুই এখানে মনে করেন একবারে মনে করেন একটা ভালো ফিনিশিং ছিল, মনে করেন সব কিছু মিলে। আলাদাভাবে আমাদের কয়েকজন স্ট্রাইকার পজিশনটা নিয়ে অনেক কাজ করছে, এই মিডফিল্ডে আলাদা নিয়ে কাজ করছে। আমাদের স্ট্রাইকার নিয়ে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা হলেও সে আমাদের সেম পজিশন নিয়ে আমাদের ফিনিশিং ট্রেনিংগুলো করেছিল। প্রতিপক্ষ নেপাল দলে স্বস্তির খবর, করোনা আক্রান্ত ডিফেন্ডার রাজিন ধিমাল পেয়েছেন নেগেটিভ সার্টিফিকেট। 17 নভেম্বর ম্যাচে তাকে নিয়ে নামতে চায় অতিথিরা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রেসিডেন্টস কাপের বেশিরভাগ ম্যাচ হয়েছে লো স্কোরিং। হতাশ করেছেন পরীক্ষিত অনেকেই, যার দায় কিছুটা মিরপুরের উইকেটের। বঙ্গবন্ধু টি-20 কাপে তেমনটি হবে না বিশ্বাস গ্রাউন্ডস কমিটির। প্রধান কিউরেটর গামিনী সিলভা স্পোর্টিং উইকেট তৈরিতে কাজ করছেন, আর একদিন করে বিরতি থাকায় আসরের শুরু থেকে শেষ পর্যন্ত উইকেটের আচরণে পরিবর্তন আসবে না বিশ্বাস ভেন্যু ম্যানেজার আব্দুল বাতেনের।
শেষ বিকেলে উইকেট পরিচর্যায় মাঠকর্মী, পানি দেয়া রোল করার কাজ চলছে প্রতিদিন। ফিরেছেন কিউরেটর গামিনিউ, সকাল বিকাল পর্যবেক্ষণ করছেন উইকেট আউটফিল্ড। লক্ষ্য টি-20 ধামাকার জন্য ভালো মানের উইকেট প্রস্তুত করা। ছোট ফরম্যাটের ম্যাচে ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখে উইকেট। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এই আয়োজন বিনোদনে ভরপুর করতে চায় গ্রাউন্ডস কমিটিও। 50 ওভারের বিসিবি প্রেসিডেন্টস কাপের উইকেট অনেকের মন মতো হয়নি। পেসাররা সহযোগিতা পেলেও রান তুলতে কষ্ট হয়েছে ব্যাটসম্যানদের। দেশ সেরা তারকারা হিমশিম খেয়েছেন উইকেটের আচরণ বুঝতে। এবার তেমনটা হবে না জোর দিয়েই বলছেন ভেন্যু ম্যানেজার। আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট এ ব্যাপারে সর্বদা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। তো এখানে তো ব্যাটে বলের খেলা হবেই, আশা করছি ভালো রান হবে, ব্যাটসম্যানরাও ভালো করতে পারবে, প্লাস বোলাররাও ভালো করতে পারবে। দেয়ার উইল বি স্পোর্টিং অ্যাটিটিউড থাকবে, সব মানে একটা উৎসব পরিবেশ থাকবে, উইন সিচুয়েশন থাকবে, সবার জন্যই ভালো হবে ইনশাআল্লাহ। প্রায় এক মাসের টুর্নামেন্টে 24 ম্যাচ। বিপিএলের মতো টানা ম্যাচের ধকল থাকছে না। উইকেট ঠিকঠাক করতে একদিন করে বিরতি পাবে গ্রাউন্ডস কমিটি। বিশ্রাম পাওয়ায় উইকেটের মান ভালো থাকবে, বিশ্বাস ভেন্যু ম্যানেজারের। বঙ্গবন্ধুর মতো একটা বিশাল ব্যক্তিত্বর জন্মশতবার্ষিকী উপলক্ষে পালন উপলক্ষে আমরা ক্রিকেট বোর্ড থেকে আমরা কিছু করছি। প্রতিটা ম্যাচের পরের দিনই আপনার রেস্ট, আশা করি কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। বিসিবি ফ্র্যাঞ্চাইজি মাঠকর্মী গ্রাউন্ডস কমিটির নানা আয়োজনের পূর্ণতা ব্যাটে বলে দিতে পারেন শুধু ক্রিকেটাররাই। মাঝহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিসিবি প্রেসিডেন্টস কাপে সে অর্থে দাপট দেখাতে পারেননি স্পিনাররা। টি-20তে আরও কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। উইকেটের সমর্থন না পেলে গুরুত্বপূর্ণ হবে লেংথ আর বৈচিত্র্য। কুয়াশা আর প্রতিপক্ষের শক্তির জায়গা মাথায় রেখে স্পিনারদের প্রস্তুত হওয়ার পরামর্শ দিচ্ছেন স্পিন কোচ ওয়াহিদুল গনি। একাদশে জায়গা করা নিয়ে দুজনের মাঝে রয়েছে প্রচ্ছন্ন লড়াই। তবে ব্যাটিংয়ে পার্টনার হতে তো বাধা নেই। লিটনের মনোযোগ টাইমিংয়ে আর সোহানের চোখ বিগ শটে। দুই উইকেট কিপার ব্যাটসম্যানের ঝড় জুটি বেঁধে সামলানোর চেষ্টা বিপ্লব আফ্রিদির। আগ্রাসনের জবাব শিল্পের ব্যবহারে কাজটা সহজ নয়। স্পিনারদের জন্য আরো বড় পরীক্ষা হয়তো অপেক্ষা করছে টি-20 কাপে। ছোট ফরম্যাটে বড় পুঁজি শেষ কথা। রানের নেশায় ব্যাটসম্যানরা প্রায় টার্গেট করে স্পিনারদের। বিপ্লব ঋষাদ থেকে শুরু করে সাকিব আল হাসান, সবার চ্যালেঞ্জ প্রায় অভিন্ন। লাইন লেংথে ন্যূনতম বিচ্যুতি খুলে দিতে পারে রানের উৎসমুখ। লাস্ট যে টুর্নামেন্ট আমরা খেলেছি 50 ওভার উইকেট ভালোই ছিল, আমার মতে বলারদের জন্য ভালো ছিল। সো এখানে টি-20 টুর্নামেন্ট মানে দেখতে হবে যে উইকেটটা কীরকম হয়, উইকেট যেরকম বিহেভ করবে সেই অনুযায়ী আসলে আমাদের এক্সিকিউট করতে হবে। টি-20 বলে ওয়ান ডে বলেন, এটা ব্যাটসম্যানদের খেলা। এখানে উইকেটটা এরকম বেশিরভাগই ব্যাটসম্যানদের ফেভার থেকে ফ্ল্যাট থাকে, যেন রান হয়। স্পিনারদের জন্যও আমি বললাম না যে যদি জায়গায় বল করতে পারে ডেফিনেটলি উইকেট পাওয়ার চান্সেস থাকবে। প্রেসিডেন্ট কাপে একচ্ছত্র আধিপত্য ছিল পেসারদের। কিছু আলো ছড়িয়েছিলেন ঋষাদরা, তবে পার্শ্ব চরিত্রের বেশি কিছু জোটেনি স্পিনারদের কপালে। টি-20তে কি আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে স্পিনারদের জন্য? আসল জিনিসটা হবে যে লেন্থ মেনটেন করা তাকে, এবং একটা অসুবিধা পড়বে স্পিনাররা, কুয়াশা থাকবে, যারা সেকেন্ড বোলিং করবে তখন একটু অসুবিধা হবে। সো এখানে মুখ্য জিনিসটা হবে লেন্থটা, আর চেঞ্জ অফ পেসটা মুখ্য জিনিস হবে। ঘরোয়া ক্রিকেটে স্পিনারদের একচ্ছত্র আধিপত্যের দিন শেষ। নিউ নর্মাল ক্রিকেটে অন্যরকম চ্যালেঞ্জ তাইজুল বিপ্লবদের সামনে। নতুন সমস্যার জন্য হয়তো আসবে নতুন সমাধান। ইম্প্রোভাইজেশনে লড়াইটা অব্যাহত রাখছেন স্পিনাররা, তবে দীর্ঘমেয়াদে চাহিদা বাড়ছে আনঅর্থোডক্স অ্যাকশন আর কৌশলে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর চারপাশে নদী রক্ষা, দখলমুক্ত, দূষণ রোধ এবং নাব্যতা বাড়াতে সমন্বয় করে মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার সচিবালয়ে এই সংক্রান্ত কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন মন্ত্রী। রাজধানীর 13টি সেতুর কোনোটি নৌ চলাচলে বিঘ্ন ঘটালে প্রয়োজনে ভেঙে আবার নির্মাণ করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। রাজধানীর চারপাশের
নদীর মাস্টার প্ল্যান কমিটির সভা শুরু হয় রোববার বেলা 11টায়। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি জানান, নদীর মাস্টার প্ল্যান বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের ভিন্ন মত নিষ্পত্তির জন্য কয়েকটি কমিটি গঠন করা হবে। অনুমোদিত মাস্টার প্ল্যানের অংশ হিসেবে নৌ মন্ত্রণালয় যেসব অবৈধ দখল উচ্ছেদ করেছে সেসব স্থান সংরক্ষণ ও ওয়াকওয়ে নির্মাণের জন্য সভা থেকে সংশ্লিষ্টদের দায়িত্ব দেওয়া হয়েছে। উচ্ছেদকৃত স্থানগুলোকে সংরক্ষণ করা এবং সেখানে যে সমস্ত ওয়াকওয়ে নির্মাণের জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং নেওয়া হয়েছে, তারা সেই সমস্ত দায়িত্ব দ্রুততার সহিত যেন নাকি বাস্তবায়ন করে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রাজধানীর যেসব খাল রয়েছে সেগুলো সংস্কার ও ওয়াকওয়ে তৈরি করতে প্রকল্প নেওয়া হয়েছে। এছাড়া যমুনা নদীতে ড্রেজিং করে বুড়িগঙ্গায় নাব্যতা ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। এগুলো নাকি এখন নেভিগেশন ফ্যাসিলিটি নাই, নৌ চলাচলের বাধা সৃষ্টি করছে, সেগুলোকে রিভিউ করার জন্য। এবং সেগুলো অনেকগুলোই হয়তো আমাদের এলজিইডি মিনিস্ট্রি যদি প্রতিষ্ঠানের যদি হয়, তাইলে সেখানে আমরা এগুলাকে নিয়ে আমরা ইমিডিয়েটলি বসে সেগুলোকে ভেঙে নতুন করে নির্মাণ করার কথা চিন্তা করা হচ্ছে। 10 বছরের মধ্যে মাস্টার প্ল্যান বাস্তবায়নের কাজ শেষ হবে বলে জানান মন্ত্রী। নদীর জায়গা দখল করে যেসব স্থাপনা তৈরি হয়েছে আইন অনুযায়ী সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্থানীয় সরকার মন্ত্রী। যে সমস্ত খাল হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আলোর মুখ দেখতে যাচ্ছে ঢাকা উত্তর সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প। অনুমোদন হয়ে গেছে মন্ত্রিসভার ক্রয় সংক্রান্ত কমিটিতে। চূড়ান্ত চুক্তি হতে পারে এ সপ্তাহেই। ডিসেম্বরে কাজ শুরু হলে শেষ হবে 20 মাসে। প্রকল্পটি বাস্তবায়ন করবে চীনা প্রতিষ্ঠান সিএমইসি। এতে কোনো অর্থায়ন করতে হচ্ছে না বাংলাদেশকে। ঢাকা উত্তর সিটিতে প্রতিদিন বর্জ্য উৎপাদন হয় 3000 টনের বেশি। এগুলো ফেলা হয় আমিনবাজার ল্যান্ডফিল্ডে। 2021 সালের ডিসেম্বরের পরে এখানে আর ময়লা ফেলার জায়গা থাকবে না। উত্তর ঢাকায় প্রতিদিন যে আবর্জনা তৈরি হয় 2022 সাল থেকে সেগুলো কোথায় ফেলা হবে তা নিয়ে ছিল দুশ্চিন্তা। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প হাতে নেওয়া হলেও অপেক্ষা ছিল মন্ত্রিসভার ক্রয় সংক্রান্ত কমিটির অনুমোদনের। সেই অনুমোদন দেওয়া হয় বৃহস্পতিবার। স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছেন, এই সপ্তাহে চূড়ান্ত চুক্তি হলে ডিসেম্বরে প্রকল্পের কাজ শুরু করবে চীনা প্রতিষ্ঠান সিএমইসি। প্রকল্প বাস্তবায়নে 20 মাস সময় চেয়েছে প্রতিষ্ঠানটি। 25 বছর কেন্দ্রটি পরিচালনা করবে তারা। সিঙ্গাপুর, জাপানেও টিপিং ফি আছে, তো টিপিং ফিটা আমাদের জন্য অত্যন্ত বার্ডেনসাম হবে এবং সিটি কর্পোরেশনের পক্ষে এত প্রতি টনে $8-10 করে বর্জ্যের এগেনস্টে দেওয়াটা তাদের জন্য এটা আমার কাছে স্বস্তিদায়ক মনে হয়নি। তো সে কারণে আমি বিদ্যুৎ আমরা কিনব এবং মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টাকে সম্মতি দিয়েছেন। 30 একর জমিতে স্থাপন করা হচ্ছে 60 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র, যা থেকে সরবরাহ করা হবে 42.5 মেগাওয়াট। প্রতি ইউনিট বিদ্যুতের দাম ধরা হয়েছে 18 টাকা 29 পয়সা। চুক্তি অনুযায়ী ডিএনসিসি প্রতিদিন কেন্দ্রটিতে 3000 টন বর্জ্য সরবরাহ করতে না পারলে প্রতি টন কম সরবরাহের কারণে 1000 টাকা করে জরিমানা গুনতে হবে। আমি মনে করি এই সমস্যাটা হবে না। এই কারণে হবে না যে আমাদের 50 মিলিয়ন টন বর্জ্য জমা আছে। যে কোম্পানি অ্যাওয়ার্ডেড হয়েছে তার জন্য ওইটা অনেক বেশি লাভ এবং প্রতিদিন 3000 টন আমাদের এখানে বর্জ্য জেনারেশন হয়। তো এটা সিটি কর্পোরেশনকে নিতেই হবে এবং আমি এর পিছনে আবার সিটি কর্পোরেশনকে দিয়ে একটা মডেল তৈরি করে দিয়েছি যে ডোমেস্টিক ওয়েস্টগুলো যেন কালেকশন করে নিয়ে যায়। এদিকে দক্ষিণ ঢাকা এবং গাজীপুর সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের প্রস্তাবও সরকারের কাছে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সব সিটি কর্পোরেশনের বর্জ্য থেকেই বিদ্যুৎ উৎপাদন করতে চায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিবেশ বান্ধব কারখানা নির্মাণ করেও প্রত্যাশা অনুযায়ী মিলছে না তৈরি পোশাকের দাম। এজন্য ক্রেতাদের মানসিকতা প্রধান বাধা বলে মনে করছেন উদ্যোক্তারা। তারপরও টেকসই উন্নয়নের কথা চিন্তা করে সবুজ কারখানা নির্মাণে ঝুঁকছেন অনেকে। ন্যায্য দাম নিশ্চিতে নিজেদের মধ্যে প্রতিযোগিতা বন্ধে উদ্যোগ নেওয়ারও দাবি জানিয়েছেন তারা। সাভারের আশুলিয়ায় পরিবেশ বান্ধব তৈরি পোশাক কারখানা এয়ার জিন্স। ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের লিড সনদ পাওয়া এই কারখানায় উৎপাদন শুরু হয় 2017 সালের জুলাইয়ে। এসব পোশাক রপ্তানি হয় ইউরোপ আমেরিকার দেশগুলোতেই।
এমন ১২৫টি কারখানা এরই মধ্যে পরিবেশ বান্ধব স্বীকৃতি পেয়েছে, যা বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি। শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর হিসেবে গ্রিন সনদ পাওয়ার অপেক্ষায় আছে আরও ৫ শতাধিক কারখানা। সবুজ কারখানা নির্মাণে খরচ অন্তত ৩০ ভাগ বেশি। বাড়তি বিনিয়োগে নিরাপদ হয় কর্মক্ষেত্র, কমে আসে পরিবেশ দূষণ। কারখানাগুলো এই সার্টিফিকেশন প্রক্রিয়ার জন্য বিপুল অর্থ এবং শ্রম বিনিয়োগ করলেও সেই অনুযায়ী পণ্যের দাম পাচ্ছেন না। শুধু 2014 থেকে 19 সালের ডেটা অনুযায়ী বিশ্ববাজারে বাংলাদেশের আরএমজির মূল্য কমেছে প্রায় 1.79 ভাগ। রানা প্লাজা ধসের পর ক্রেতা জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সের সহযোগিতায় কর্মপরিবেশ উন্নয়নে জোরালো কাজ শুরু করেন উদ্যোক্তারা। টেকসই উন্নয়নের কথা বিবেচনায় গ্রিন কারখানা নির্মাণেও উদ্যোগী হন অনেকে, কিন্তু এত বিনিয়োগের পরও পোশাকের দাম বাড়ায়নি ক্রেতারা। গ্রিন ফ্যাক্টরিগুলো প্রিমিয়াম প্রাইস পায় না, এর মেইন কারণ হচ্ছে বায়ারদের মাইন্ডসেট। এখনও অনেক বায়ার আছে যারা টিপিক্যাল মাইন্ডসেটে আপনার অর্ডার প্লেস করে, আর বিশেষ করে যারা সাস্টেনেবিলিটি প্র্যাকটিস করে না তারাই মূলত আসলে আপনার প্রিমিয়াম প্রাইস দিতে চায় না। আমরা যদি একটা স্টেজ ঠিক রাখতে পারতাম তাহলে ফেয়ার প্রাইস হয়ে যেত, কিন্তু আমাদের মেইন প্রবলেমটা হলো আমাদের নিজেদের মধ্যে যে কম্পিটিশনটা আছে, এই কম্পিটিশনের কারণে বায়াররা বেনিফিট নিচ্ছে। তবে ন্যায্য দাম না পেলেও কিছু সুবিধা পাচ্ছে কারখানাগুলো। উদ্যোক্তারা জানান গ্রিন কারখানায় জ্বালানি খরচ তুলনামূলক কম, উন্নত কর্মপরিবেশে বাড়ে শ্রমিকের উৎপাদন ক্ষমতা। এছাড়া সাধারণ কারখানার তুলনায় সবুজ কারখানার গ্রহণযোগ্যতাও বেশি ক্রেতার কাছে। তৈরি পোশাক খাতের কর্মপরিবেশ উন্নয়নে প্রায় 25,000 কোটি টাকা বিনিয়োগ করেছেন উদ্যোক্তারা। গড়ে উঠেছে এমন অনেক পরিবেশ বান্ধব কারখানাও, কিন্তু এসবের ন্যায্য দাম দিচ্ছেন না ক্রেতারা। তাই অনেক উদ্যোক্তাই মনে করেন পোশাকের ন্যায্য দাম আদায়ে সোচ্চার হতে হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, আশুলিয়া, ঢাকা। আর এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।